আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে দিকে আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে দিকে তোমার আলোয় ভরা যে জানি আমার আধারে ভরেছে দিয়ে আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে নিজে আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে দিকে তোমারে আলোয় ভরা যে জানি আমারে আধারে গিয়েছে ডেকে আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে ডেকে আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে ডেকে যে দীপাকে আমি প্রাণের চাইতেও বেশি ভালোবাসতাম সেই দীপা আমি কি সত্যি ভুল করছি কেন জানি না আমি মন থেকে ওকে মুছে ফেলতে পারছি না দীপা 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 সত্যি আমাকে ভালোবাসতো দাদা কিছু বলবি সুহাস এইভাবে নিজের জীবনটা নষ্ট করছো কেন শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করছো না দাদার মনে বৌদির মনে তুমি অশান্তির আগুন ছড়িয়ে দিয়েছো বেচারা বেচারা সব সময় কাঁদে যদি আমি কি করতে পারি বল আমি যাকে ভালোবাসি তাকে নিজে নানাভাবে পরীক্ষা করব অপরের মুখে ঝাল খেতে যাব কেন আমার কি নিজের বুদ্ধি বিবেচনা বলে কিছু নেই কিন্তু অবশ্য অবশ্য তুমি যদি গল্পটা কাপড়ে থাকো তাতে আমার কিছু বলার নেই তবে এইটুকু বলতে পারি যা শুনেছো সবই ভুল একটা লোফারের কথা তুমি মন ভারী করবে কি আমি স্বপ্নেও ভাবিনি সুহাস তোর বৌদিকে একটু ডেকে দিবি ভাই হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি পারো তো মন থেকে কাল্পনিক দুঃখকে ভুলে যেও আর হ্যাঁ বৌদির কাছে পারো তো ক্ষমা চেয়ে নিও ক্ষমা চেয়ে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই এই 10-12টা দিন কিভাবে ওর কেটেছে সেটা আমি নিজে বুঝতে পারছি তবে আচ্ছা কি যেন একটা এখানে চকচক করছে এই তো দেখছি বেশ দামি হার এই হার তো আমাদের বাড়ির কারো হবে না তবে কি বাহ এই তো লকেটে লেখা রয়েছে এ চ্যাটার্জি তাহলে নিশ্চয়ই অনিলাভ চ্যাটার্জি বাড়িতে এসেছিল আর এই দীপাকে হারটা উপহার দিয়ে গেছে ওদের যোগাযোগ তাহলে এখনো আছে আমি আর ভাবতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না আমি আর ভাবতে পারছি না দাদাবু স্নান করবেন চলুন কি হয়েছে আপনার কতদিন দাড়ি কামাননি রাত্রিতেও বাড়িতে আসেন না তুই বাজে কথা ছাড় হ্যাঁ বলতো বাড়িতে কে এসেছিল কে আবার আসবে ফের মিথ্যা কথা বলছিস বল কে এসেছিল আমি জানি না বাবু তাছাড়া চাকরের ওসব খোঁজ রাখা দরকার বা কি তুই জানিস না তো বাড়িতে কি করতে থাকিস তোর থেকে একটা কুত্তা পুষলে সে অন্তত অচেনা লোককে দেখে ঘেউ ঘেউ করতো
না করে। কেন আমি কেসের জন্য ধ্বংস করছি তুমি জানো না? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার অভিনয় করে আমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। আগে যদি জানতাম আমি কখনোই তোমাদের ফাঁদে পা দিতাম না, কখনোই দিতাম না। তুমি বিশ্বাস করো? বিশ্বাস করবো আমি রাক্ষসী? আমার বিশ্বাসের মর্যাদা তুমি দিয়েছো। বিয়ের আগে যা করেছো, আজ সেই চরিত্রহীন লম্পটটার সাথে তুমি এখনো সম্পর্ক রেখেছো। তোমাকে আমি কি করে বোঝাবো বলতে পারো? বলো না, তুমি যা ভাবছো তা কখনো হয় না। মিথ্যা? আমি মিথ্যাবাদী আর তুমি সত্যিবাদী, সতী লক্ষ্মী। তাই যদি হবে এই হার চোরাটা তোমাকে কে উপহার দিয়েছে? বলো বলো, কোথায় ছিল এই হার? আমি জানি না গো, আমি কিচ্ছু বলতে পারবো না। তুমি জানবে না, আমি জানতাম। আর এটা যে অনিলাভ চ্যাটার্জির গোপন প্রেমের প্রতিদান, সেটা আমার বুঝতে বাকি নেই, সেটা আমার বুঝতে বাকি নেই। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। স্বামীর মুখে কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? কেন আমার মৃত্যু হলো না? দাদা বুঝছি, তুমি কি মানুষ? রায়চরণ, আর কেউ না জানুক, আমি তো জানি। তুমি অফিসে গেলে বৌমা দুটো থেকে ঘর আর বাইর করে আর বলে, রায়দা কটা বাজলো? সেই লক্ষ্মী প্রতিমাকে তুমি অলক্ষ্মী বলছো? না, ওকে সতী লক্ষ্মী বলবো? তুই যা রায়চরণ, আমাদের কথার মাঝে না গোলাবি না। চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, এই পৃথিবীতে ভগবান বলে যদি কেউ থাকে, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে একদিন করতেই হবে। দেখো দেখো, এই হারের লকেটে অনিলাভ চ্যাটার্জির নাম লেখা রয়েছে। নিশ্চয়ই সে এখানে এসেছিল। হ্যাঁ, এখানে এসেছিল। তবে হারের কথা আমি কিচ্ছু জানি না গো। তা জানবে না আমি জানতাম, কিন্তু কিসের জন্য এসেছিল আমি জানি না। আমি তোমার এই প্রশ্নের জবাব কখনো দিতে পারবো না। পারবে না আমি জানতাম। কারণ কারণ চুপ, বলতে লজ্জা করে না স্বামী? তোমার সম্মতি না থাকলে একটা অজানা অচেনা লোক এ বাড়িতে কিসের জন্য এসেছিল বলো তুমি? আর এই সময় যদি আমি বাড়িতে থাকতাম, এই দুটোকে আমি এইভাবে অপমান না করে আমাকে একটুখানি বিষ এনে দিতে পারো, তাহলে আমি বিষকে তোমাকে মুক্তি দিয়ে এখান থেকে চলে যেতে পারতাম। আমি কেন বিষ এনে দেবো? তুমি বিষ এনে খেতে পারো না। কিন্তু আমি জানি তুমি খাবে না। সে সৎ সাহস তোমার নেই, কারণ তোমার মতো স্বেচ্ছাচারিণী কলঙ্কিনীরা মরতেও ভয় পায়। আমি কিন্তু মরতে ভয় পাই না গো। মরার জন্য বিষ আমি এনেছিলাম, কিন্তু তখন আমি খেতে পারলাম না। এখন তো খেতে পারো। পারতাম যদি আমার মধ্যে তোমার বংশের সন্তান জন্মগ্রহণ করতো না। কি? এ সন্তান আমার নয়, এ যারও সন্তান আমার নয়, এ সন্তান অনিলাভ চ্যাটার্জির। আমি ঝড়ে
লিখেছে নিয়তি কার কপালে কি সে তো জানে না ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না সে তো কেউ জানে না मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है मुझको जीना है पीने दो मुझको जीना है जीने दो गुरु বলো বাবা, আমি আরেকটা সাধি করব গুরু আরেকটা সাথী লেকের বাড়িতে যে গরুটা আছে তার কি হবে? ও আমি তোমাকে দিয়ে দেবো গুরু আমার দরকার নেই। তাহলে আমি কি করব গুরু দুটো দুটো বউ রাখলে দিন রাত ঝগড়া করে আমার জান যে লবেজান করে দেবে গুরু দয়া করে তুমি আমার একটা বউ নাও গুরু हमको दे दो यार ए साला दे दो हम जोरू नहीं है हम अच्छा से पालेगा वो भी नहीं दुख देगा ए साला আমরা রোজ 40-50 টাকা রোজগার করে হালে পানি নাই পাতা আর তুই 5-4 টাকা রোজগার করে शादी করতে चाहता 40-50 एक ही कम में बोलो ना यार इतना रुपया कैसे कमाता हम लोग চোরাই চালান করতা कहाँ कहाँ জাহাজে করে যে মাল আসতা আমরা দুজন নৌকায় করে ওই জাহাজের কাছে যাতা लेकिन पुलिस पकड़ लेबे तो পুলিশ পুলিশের বাপেরও সাধ্য নেই আমাদের ধরে। আমরা কখন কিভাবে মাল নিয়ে আসবো পুলিশ জানতেই পারবে না। हमको वही कम में लगा दो भैया ठेला चला के अच्छा नहीं लगता নিতে পারি, তবে একটা শর্তে। তুমি যা কামাएगा क्या सर তুমি जो कमाएगा তার 3 भागের 1 भाग हमाके देगा। राजी है तो बोलो। हम राजी हैं भैया ठेला में बहुत मेहनत करने पड़ता पसीना निकल जाता घर से मैं जी चीजें लिखा रुपया जरूर भेज दो मगर कैसे भेजेंगे रुपया जो कमाता खाने भर होता বাদশা বলুন। এখানে বসে মদ গেলছিস ওদের আমি পই পই করে বলে দিয়েছিলাম আজ মাল আসবে ঠিক সময়ে জাহাজের কাছে পৌঁছে যাবি তোদের কি কোনো কথা কানেই যায় না কেন আমায় জ্বালাচ্ছিস কাজ যদি ভালো না থাকে না লাগে তাহলে কাজ ছেড়ে দে রাত 10টা জাহাজ ফিরবে সাহেব। কে বলেছে ওই অনিলাভ বাবু আমাদের বলে কিন্তু দিয়েছে আমাকে যে বললে আপনি বড্ড তাড়াহুড়া করেন বাবু। শুনুন, এই দেয়াদি লোকটাকে আমরা সঙ্গে নিচ্ছি। না না এই অচেনা অজানা লোক অচেনা নয় বাবু আমাদেরই বস্তির লোক খুব বিশ্বাসী। বেশ যা ভালো বুঝিস তাই কর हुजूर मेहरबानी करके हमको काज दीजिए हुजूर जिंदगी भर मैं आपको गुलामी करूंगा ठेला चला के पेट नहीं भरता हुजूर ঠিক আছে বেশ তোরা যা ভালো বুঝিস তাই কর তবে খুব সাবধানে কাজ করবি ওই ওয়াগন ভাঙার মতো হুড়মুড় করে কাজ করবি না এই কাজ খুব সাবধানে করতে হয় নিঃশব্দে করতে হয় আমি যাচ্ছি ঠিক সময় জাহাজের কাছে পৌঁছে যাবি ঠিক সময় জাহাজের
तुम्हारा मालिक है? ना बेटा, दालाल। क्या? মালিক হচ্ছেন অনিলাভ বাবু, শালা এ বেটা সাব এজেন্ট। মাল এনে পৌঁছে দেব কেবলমাত্র আমরা। পুলিশের গুলিতে জান গেলে কেবলমাত্র আমাদেরই যাবে, আর জেল খাটতে হলে আমরাই খাটবো। আরে বেটা মোটা দালাল বাড়িতে বসে শুধু টাকার ভাগ নেবে, টাকার ভাগ নেবে। কালু, বলো এরপর থেকে ওকে আমরা ভাগ দেব না। তাহলে চলো আমরা বরং ওই অনিলাভ বাবুর কাছে যাই। এই চল। এই কি নাম যেন তোমার? জি, আমার নাম নাথুলাল। হ্যাঁ নাথুলাল, চলো আমাদের সঙ্গে চলো। চলুন। অনিলাভ বাবুর বাড়িটা তোমাকে দেখিয়ে আনি। দেখি। যদি বেইমানি করো বাপের বিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, মনে রাখবে আমার নাম বাদশা গুন্ডা। আমার সাথে যে বেইমানি করে তার লাশ কেউ খুঁজে পায় না। আমার সাথে চলুন তাহলে আমরা যাই। জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছিল, আর যার জন্য আমি দীপাকে তার বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। তুই কিন্তু ভুল করেছিস সুভাষ। ভুল করেছি আমি? তোর স্ত্রীকে আমি দেখেছি আর আলাপও করেছি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সুভাষ, ওর মধ্যে কোনো মালিন্য ছিল না, আর থাকতেও পারে না। তুই কি করে বুঝলি? দেখ, অপরাধ বিজ্ঞান নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। আমরা অপরাধী চোখ মুখ দেখলে বুঝতে পারি কে অপরাধী আর কে সাধু। তোর স্ত্রীর মুখে কিন্তু কোনো মালিন্য চিহ্ন ছিল না, আর অপরাধীর কোনো চিহ্ন ছিল না। বরং সেদিন তোকে দেখে মনে হয়েছিল তুই একটা বিরাট টেনশনে ভুগছিস। কিন্তু অনিলাভ চ্যাটার্জি? অনিলাভ? কে অনিলাভ? 10 বছর আগে নিঃস্ব রিক্ত অবস্থায় দেশ ছেড়েছিল। ও নাকি দীপার বাবার প্রাক্তন ছাত্র, আজ সে কোটিপতি। তোর পুলিশ মহল ওর বিরুদ্ধে একটা এনকোয়ারি টিম বসিয়ে ওকে অ্যারেস্ট করতে পারিস না? একটা কথা বলবো সুভাষ। কি বল? দ্বিতীয় মহাযুদ্ধের পর অনেক মানুষ রিক্ত অবস্থা থেকে ধনী হয়েছে, যেমন তোর বাবা। বাবা? হ্যাঁ, কিছু মনে করিস না ভাই, তোর বাবার পিছনের ইতিহাস খুব একটা উজ্জ্বল নয়। ওয়াগন বেকারের মাল কেনা বেচা করে তোর বাবা ধনী হয়েছে। তুই প্রমাণ দিতে পারবি? আর যদি পারি? আর যদি প্রমাণ দিস, আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করব। আমি আবারও বলছি, তোদের এই পুলিশ মহল সত্যকে মিথ্যা করে আর মিথ্যাকে সত্যি করে। তাই বুঝি? তোর বাবা যে সৎ পথে রোজগার করেনি তার প্রমাণ দিতে আমাকে কিন্তু বেশি ঝামেলা পোহাতে হবে না, কারণ তোর প্রমাণ তোর বাড়িতেই আছে। আমাদের বাড়িতে? হ্যাঁ রে হ্যাঁ, তোর বাড়ির ওই ভিত্ত রায়চরণ কিন্তু সবই জানে। রায়চরণ? রায়চরণ? অবশ্য রায়চরণ অনেকদিন আগে গল্প করছিল যে ও নাকি ওয়াগন ব্রেকার ছিল। উফ, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। ঈশ্বর, আমি কি করব তুমি একবার বলে দাও আমায়, আমি আর ভাবতে পারছি না। দাঁড়াও। কেন? একটা কথা বলার ছিল। কি কথা? তোমার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, শরীরের প্রতি যত্ন নিচ্ছ না কেন? তুমি কি এই জন্যই এখানে এসেছো, নাকি অন্য কোনো মতলব তোমার আছে? হ্যাঁ, জিজ্ঞাসা করতে এসেছি, কার উপর রাগ করে এভাবে দেহটাকে নষ্ট করে দিচ্ছ? সে উত্তর তুমি আমার কাছে পাবে না। তোমার আর কিছু বলার আছে? আছে। বলে ফেলো। তুমি ডিভোর্সের জন্য চেষ্টা করো, আমি তোমায় মুক্তি দিয়ে এখান থেকে চলে যাব। ডিভোর্স আমি দেব না, কারণ এই ডিভোর্সে দিলে আমার এটা মান মর্যাদার প্রশ্ন। বরং ইচ্ছে করলে তুমি ডিভোর্স দিতে পারো আমাকে, আইন তোমার সহায়,
তুমি ডিভোর্সের মাধ্যমে আমার কাছে অনেক টাকা খরচ আদায় করতে পারবে। ভালোবাসার শেকলে যাকে বাঁধতে পারলাম না, আইনের শেকলে বাঁধবো তাকে কেমন করে? তাছাড়া যে আমাকে চাই না, আমাকে সে ঘৃণা করে, তার কাছে খোরাক পোশাক আমি নেব, তুমি ভাবলে কি করে? এটা যে আমার বিবেকে বাঁধবে। দেখো দীপা, কোন পোশাক আমাকে দিতে হবে না, দিলেও আমি নেব না। আমার বাবার যদি এক মুঠো খাওয়ার জোটে, আমারও ঠিক জুটে যাবে। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, যদি তুমি আমার অনুরোধটা রাখো। বলো কি অনুরোধ তোমার? মদ তুমি আর খেও না, স্বাস্থ্যের পক্ষে পক্ষে যত্ন নিও, আর যদি পারো কিছুদিন বাইরে যেয়ে ঘুরে এসো, শরীর মন দুটোই ভালো থাকবে। আমি যদি উচ্ছন্নে যাই তাতে তোমার কি? আমার না, আমার কিছু নয়, তবু আমি চাই তুমি শান্তিতে থেকো, তুমি সুখে থেকো, তুমি যে শান্তি আমি তোমাকে দিতে পারলাম না দীপা, সেই শান্তি অন্যকে দিয়ে তুমি পূরণ করে নিও। তুমি আবার বিয়ে করে সংসারী হও, সুখী হও, শান্তিতে থেকো, শান্তিতে থেকো, তুমি দীপা, তবে কি আমি ভুল করলাম? ও যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে আমার জন্য কেন এত উৎকণ্ঠা? ঈশ্বর, ঈশ্বর তুমি আমাকে বলে দাও, আমি এখন কোন দিকে যাব, আমি এখন কি করব? আমি আর ভাবতে পারছি না। আমি 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 শত চেষ্টা করেও আমি ওকে ভুলতে পারিনি, আমি ওকে ভুলতে পারিনি। আমার মন থেকে ওর ছবিটা আমি কিছুতেই সরাতে পারছি না। আমি তোমাকে 10 লক্ষ টাকা দিচ্ছি। 10 লক্ষ টাকা? শুধু 10 লক্ষ টাকা নয়, আমার ওই সাউথ পার্কের যে বাড়িটা আছে তাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। মিনিমাম 60 লক্ষ টাকা হবে। এটা একটা মেয়ের পক্ষে কি যথেষ্ট নয়? আমি বুঝতে পারছি না তুমি দীপার জন্য এত কেন আগ্রহ দেখাচ্ছ। তুমি বুঝবে না তুমি। দীপা আমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওকে না পেলে সে আগুন কোনোদিন নিভবে না। বুট পালিশ সাহেব, বুট পালিশ ভালো কালি আছে, পালিশ করে দাও। হ্যাঁ, দীপার খবর। তোমার প্রস্তাব যে লোভনীয় সেটা আমি অস্বীকার করতে পারছি না। কোথায় ওকে নিয়ে যেতে হবে? আমার ওই পাম এভিনিউর বাড়িটাতে। হ্যাঁ, দীপাকে নিয়ে তুমি বিদেশে চলে যাবে? সেটা এখন আমি ভেবে দেখবো। হ্যাঁ, বিদেশে যাওয়াই বেটার। আমার মনে হয় এখানে থাকলে পুলিশে আশ্রয় নিতে পারে ওই সুভাষ। পুলিশ? আমি থোড়াই কেয়ার করি। আরে বাবা, চাঁদির জুতো মারলে সবকে আমি সাইজ করে নেব। হ্যাঁ, কোন দেবতা কোন নৈবেদ্যে সন্তুষ্ট তা আমার ভালো করে জানাই আছে। ঠিক আছে, তুমি এটা রাখো। बहुत मेहरबानी आपको। सलाम बाबू साहब। দিতে হবে না, ওটা তোমার বক্সিস হিসাবে ভেবে নিও। 10 লাখ টাকা আর বাড়িটা দিবে তো?
আরে কি আশ্চর্য, তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না সুবীর? আমি বিশ্বাস করি বলেই তো একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিচ্ছি। তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বিশ্বাস করেছো তাহলে ঠিক আছে, চলো রাত্রের প্রোগ্রাম আমাদেরকে সেরে নিতে হবে। শুনেছি 40 লক্ষ টাকার মাল আমার বিদেশ থেকে আসছে, চলো। গভীর জলের মাছ, গভীর জলের মাছ এই অনিলাভ চ্যাটার্জি। এতদিন ছিপ ফেলে বসেছিলাম কখন মাছ এসে টোপ গিলবে। আজ ছিপ ধরেছি, খুব শিগগির তোমায় ডাঙায় তুলবো অনিলাভ চ্যাটার্জি। তার সঙ্গে ধরা পড়বে আরো কয়েকটা রুই কাতলা। জি সাহেব, এই জুতোটা একটু পালিশ করে দাও তো। দিচ্ছি সাহেব। একটু বাদ একটু बात बोलेगा हुजूर? হ্যাঁ বলো। सुभाष बाबू आपका गहरे दोस्त है ना? তুমি কি করে জানলে? मैं जानता हूँ। कुछ पहले उनका साथ तुम्हारा झगड़ा हो गया था ना? ठीक बोले ना बाबूजी? তার আগে বলো তুমি কে? मैं शिव नंदन, बूट पालिश करने वाला शिव नंदन। यकीन कीजिए हुजूर, मैं चोर डाकू नहीं है। ডোন্ট টক। এখনো বলছি সত্য পরিচয় দাও, নইলে কিন্তু তোমাকে লকআপে ঢুকিয়ে দিব, জিন্দেগি তোমার বরবাদ করে দেবো। দেবে দেবে পরিচয়? চুলটা ছেড়ে দিন, দিচ্ছি। এই দেখুন, সিবিআই অফিসার রমেন বসু মল্লিক ওরফে মিস্টার হোয়েব ওরফে নাথুলাল ওরফে শিব নন্দন। কিন্তু স্যার আপনি কাকে ধরবার জন্য এত কষ্ট করতেছেন? ওই অনিলাভ চ্যাটার্জি। অনিলাভ চ্যাটার্জি? আমি ওনার নাম শুনেছি। আমার এক বন্ধু সুভাষ মজুমদার, তাই না? আপনি তাকে চিনেন স্যার? ব্যক্তিগত পরিচয় নেই, তবে শুনেছি তার স্ত্রী দীপা দেবীকে নিয়ে একটা চক্রান্ত চলছে, এটাও আমি জানি। বিপদ যা হওয়ার হয়ে গেছে। দীপা দেবীকে সুভাষ বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি 2-4 দিনের মধ্যে তাদের মধ্যে নাকি ডিভোর্স হয়ে যাবে, আর তার এই মূলে আছে ওই অনিলাভ চ্যাটার্জি। তাই তো সুভাষ বাবুর সঙ্গে আমি ব্যক্তিগত কথা বলতে চাই। অনিলাভর সমস্ত কথা আমি রেকর্ড করে রেখেছি। আমার দৃঢ় বিশ্বাস দীপা দেবীর কোনো দোষ নেই। ওই অনিলাভ চক্রান্তের শিকার হয়েছে সুভাষ এবং দীপা। চলুন স্যার, এক্ষুনি আপনাকে সুভাষবাবুর বাড়িতে নিয়ে যাব। স্ত্রীর উপর অযথা সন্দেহ করে ও নিজেকে ধ্বংস করে দিচ্ছে। যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। আসুন স্যার, আসুন স্যার। আমি যার বুঝে উঠতে পারছি না ঠাকুর, কোথায় যাব, কি করব। সবই এই জীবনের খাতার পাতায় যা লেখা সব ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল, সবই ভুল।
সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল সবই ভুল সবই। একই ঠাকুরপো, তুমি এখানে? তুমি নিশ্চয়ই আশা করনি। না মানে তুমি যে এখানে এসেছো তোমার দাদা জানে তো? জানলে কি হবে? মাঝে মাঝে পিতৃ আদেশ লঙ্ঘন করলে কোনো অপরাধ হয় না বুঝি। তোমার হাসি কিন্তু আগের মতো অম্লান আছে বৌদি। ঠাকুরপো, তোমার দাদা জানে? না। যদি রাগ করে? দাদা রাগে আমার কি এসে যায়? কিন্তু দাঁড়াও, আগে তোমাকে একটা প্রণাম করি। প্রণাম করছো কেন? দাদা বৌদি একটা সুখবর আছে। কি সুখবর বলো ঠাকুরপো? আমি একটি আর্মিতে চাকরি পেয়েছি। সত্যি? হ্যাঁ বৌদি, হ্যাঁ। 3 মাসে ট্রেনিং এ যাচ্ছি কাল। তাই তাই তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা ঠাকুরপো? আমি যদি তোমাকে কিছু টাকা দিই? পাগল নাকি? টাকা নিয়ে আমার কি হবে ঠাকুরপো? নেবে না বৌদি? আমাকে ক্ষমা করো ঠাকুরপো, যাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলছি না বৌদি। তা যদি থাকতো তাহলে আমার বাবা তোমাদের বাড়ি গিয়েছিল, কিন্তু তোমার দাদা তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাহ, ভালোই করেছে। পাত্রম ছাত্র উপযুক্ত প্রমাণ দিয়েছে। আমাদের ভাগ্যদোষে দেবতা হয়েছে দানব। এর দোষ কারো নয় ভাই, সব আমার এই অদৃষ্টের। নইলে আমার ভাগ্য আকাশে কেন এই দুর্যোগের ঘন ঘটা? বৌদি, তোমার এই ভাগ্য কাছে দুর্যোগ একদিন কেটে যাবে বৌদি। কি বলছো ঠাকুরপো? ঠাকুরপো, আমি তো চাকরি পেয়েছি। আমি তোমাকে মায়ের মর্যাদা দিয়ে নিয়ে যাব বৌদি। সুয়াস, আমার দাদার সঙ্গে সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, আমাকে ভুলে যেও না বৌদি। আমি আসবো। তুমি আসতে নিষেধ করলেও আমি আসবো। ঠাকুরপো, কারণ আমি তো জানি চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু তোমার মনে কোনো কলঙ্ক থাকতে পারে না। তুমি ফুলের মতো নিষ্পাপ বৌদি, তুমি ফুলের মতো নিষ্পাপ। ঠাকুরপো, নিষ্পাপ। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো একটু দাঁড়াও। ঠাকুরপো শুনে যা, ঠাকুরপো তুমি শুনে যা। ঠাকুর, ঠাকুর তুমি ওর মঙ্গল করো। ঠাকুর তুমি ওর মঙ্গল করো। আমার এই সেহমরা ভাইটি কোনো যেন অমঙ্গল না হয় ঠাকুর, কোনো অমঙ্গল যেন না হয়। ভাবি না না, ওর কথা আমি ভাববো না। যে আমাকে ঘৃণা করে, কেন কেন তার কথা ভেবে ভেবে আমি নিজেকে এমন কষ্ট দেব? কিন্তু কে মনটা তো মানছে না। কেন কেন বারবার তার কাছে যেতে ইচ্ছে করে? কেন কেন কেন? আরে কি হয়েছে বাবা? উকিলের সঙ্গে আমি তোর বিষয়ে কথা বলে এলি। উনি বললেন তুই কোনটা চাইছিস, সেপারেশন না ডিভোর্স? আমি কোনোটাই চাইছি না বাবা। ছি বাবা, ছি। ছি কিসের? এসব তো আজকাল আচ্ছার হচ্ছে। যারা করে করুক, আমি পারবো না বাবা। বাহ, খরপোশ আদায় করতে হবে না? তাছাড়া তুই মা হতে চলেছিস, বাচ্চা হলে তার একটা বাড়তি খরচা আছে না আইন মোতাবেক। আইন? তুমি হাসালে বাবা, তুমি আজ আমার বড্ড হাসালে। যার সঙ্গে কোনো সম্পর্কই রইল না,
যে আমার খবর নেয় না, আইনের প্যাচে ফেলে তার কাছে আমি খোরাক পোশাক চাই না বাবা। আমার ছেলে বা মেয়ে হোক, আমি চাই না তার অন্ন খেয়ে আমার ছেলেরা জীবন যাপন করুক। আমি চাই না বাবা, আমি তা চাই না। এদের ভাবগতি আমি বুঝি না। আমি যা মাইনে পাই তাতে সংসারটা কোনো রকম চলে যায়, তারপর একটা বাচ্চার বাড়তি খরচ। শুনেছি ছেলেটা নাকি ভালো রোজগার করছে, সঞ্চয় করছে ভবিষ্যতের জন্য। সবারই ভবিষ্যৎ আছে, নেই শুধু আমার মতো এই হতভাগ্য শিক্ষকে। তাই তো আমাদের মতো হতভাগ্য শিক্ষকরা এই সমাজকে শিক্ষা দেওয়ার জন্য গেয়ে যায়। ভালো আছেন স্যার? কে? ও তুমি? সুবীর বাড়িতে আছে? সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো। আজকাল সে তোমার অন্ধ ভক্ত হয়ে উঠেছে। আমি নাকি একটা ব্যাকডেটেড, আমি নাকি একটা নির্বোধ। সুবীর কি বলেছে আমি তা জানি না স্যার, তবে আপনি আমার কাছে দেবতা। আপনার মতো নির্লোভ মানুষ এ সমাজে খুবই কমই রয়েছে। আপনি বিশ্বাস করুন স্যার, এটা আমার অন্তরের কথা। আমি আপনার পা ছুঁয়ে বলছি স্যার, এটা আমার মনের বাসনা। এতদিনে বুঝতে পেরেছি ভোগে শান্তি নেই, ত্যাগেই শান্তি। আর এই নিয়েই হয় মনুষ্যত্বের মহান বিকাশ। রাজপুত্র সিদ্ধার্থ তার রাজ্যপাট ত্যাগ করে পেয়েছিল অমৃত লোকের সন্ধান। দীপা, দীপা এদিকে একটু আয় তো মা। আমায় ডাকছো বাবা? দেখো আমাদের অনিলাভ নবজন্ম নিয়ে ফিরে এসেছে। তোমার মনোবৃত্তির প্রশংসা করছি বাবা। যে ত্যাগ করতে পারে সেই তো প্রকৃত মানুষ। এই সন্ধ্যেবেলায় আবার তুমি কোথায় যাবে বলছো বাবা? টিউশনি করতে যাচ্ছি বা। তুই অনিলাভর সঙ্গে গল্প কর, আমি ঠিক 1 ঘন্টার মধ্যে ফিরে আসছি বাবা। আর অনিলাভ তুমি আমাদের এখানে খেয়ে যেও, আমি ফিরে আসছি। তোমার সঙ্গে আরো আমার অনেক কথা আছে বাবা, আরো অনেক কথা আছে। আবার কোন চক্রান্তের জাল বিস্তার করতে আমাদের বাড়িতে এসেছেন? আমি দেখছি তুমিও এখনো আমার উপর রেগে আছো দীপা। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? আপনি আমার জীবনে দুঃসহ দীপা। আজও আমি তোমাকে ভালোবাসি দীপা। দয়া করো দীপা, একবার করুণা দৃষ্টিতে তুমি আমার চোখের দিকে তাকাও। আমি তোমাকে আমার 10 লক্ষ টাকার সম্পত্তি আমি তোমার নামে ফিক্সড ডিপোজিট করে দেব। তুমি আমায় ক্ষমা করো দীপা। শয়তানের চোখে কি কখনো করুণা থাকে? শয়তানের চোখ মনে পড়ে আপনি না একদিন বলেছিলেন আমার এই দুটো চোখ নাকি শয়তানের চোখ। এই চোখে দয়া নেই, মায়া নেই, মমতা নেই। শয়তানের চোখে কখনো পলক পড়ে না, কিন্তু আমার চোখেও একদিন স্নেহ, ভালোবাসা সব কিছুই ছিল। কিন্তু আপনার এই শয়তানিতে সে চোখ আজ আমার রাগে ভরে গেছে। যে চোখে স্নেহ, মায়া, মমতা পুরে ছাই হয়ে গেছে। পৃথিবীর সমস্ত পুরুষ জাতটাকেই আজ আমি মনে প্রাণে ঘৃণা করি। কিন্তু আমার প্রস্তাব, আপনার এই কুৎসিত প্রস্তাবে আমি সহস্রভাবে পদাঘাত করি। দীপা
বলছি ভদ্রভাবে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে নইলে পাড়ার ছেলেদের ডেকে ভদ্রভাবে লেলিয়ে দেব। আমার চোখে আপনি মানুষ নন, মানুষ রূপী একটা তুপে জানোয়ার। এত অনুরোধের পরেও এত তেজ তোর তেজ আমি ভাঙছি রে শয়তান। ছলে বলে কৌশলে আমি তোর ওই সতীত্বের দম্ভ আমি চূর্ণ করব, তবে আমার নাম অনিলাভ চ্যাটার্জি। শেষ চেষ্টা করতে এসেছিলাম সুবীর, আমার ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল না জোর করে, কিন্তু দেখলাম ওর দম্ভ এখনো পর্যন্ত যায়নি। শোনো সুবীর, আমি বাড়ি চলে যাচ্ছি, যেভাবে হোক না কেন তুমি ওকে আমার কাছে নিয়ে যাবে। কিন্তু আমার এই বাড়িটা 10 লক্ষ টাকা। ও ইয়েস, তুমি তো জানো আমি কোনোদিন পর্যন্ত বন্ধুত্বের প্রতিশ্রুতি আমি ভঙ্গ করি না। তুমি যথাসময় ওই টাকা পেয়ে যাবে, তুমি আমার কাছে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার ওই টাকা আমি তোমাকে পেমেন্ট করে দেব। আসি এখন। নিজের বোনকে একটা শয়তানের হাতে তুলে দিতে নিজের বিবেকে একটু বাঁধে, কিন্তু 10 লক্ষ টাকা আর ওই বাড়ি আমার কাছে তো একটা স্বপ্ন। কিন্তু দীপাকে কি বলে নিয়ে যাব? সিনেমা? না না, সিনেমা বললে দীপা যাবে না। তবে হ্যাঁ হ্যাঁ, সুভাষের কথা যদি বলি, সুভাষের অ্যাক্সিডেন্টের কথা বললে ও বিশ্বাস করতে বাধ্য হবে। দীপা, দীপা আছিস? দীপা, দাদা সর্বনাশ হয়ে গেছে রে বোন, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে দাদা। শিগগির চল। কোথায় দাদা? এতক্ষণে বোধহয় সব শেষ হয়ে গেল। তার মানে কি হয়েছে দাদা? কি হয়েছে আমাকে বলো। সুভাষ, সুভাষ, সুভাষ গাড়ি চাপা পড়েছে রে বোন। দ্রুত মদ খেয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ একটা দ্রুতগামী ট্যাক্সি এসে ওকে চাপা দিয়ে গেল রে বোন, চাপা দিয়ে গেল। কি বিভৎস দৃশ্য, চাপ চাপ রক্ত, সে চোখে দেখা যায় না রে, হয়তো আরো বাঁচবে না। আমার কথা তুমি বলো না দাদা, আমার কথা তুমি বলো না। ও ভগবান, ও ঘনিষ্ঠর দয়াল, আমাকে আমাকে তুমি ক্ষমা। কি পাবে আজ আমার এমন শাস্তি? আমার কাছ থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না ঠাকুর, আমার স্বামীকে কেড়ে নিও না। আমি আমি আমার বুকে রক্ত দিয়ে আমি আমার স্বামীর দেহ ফিরিয়ে আনবো। চল শিগগিরই চল, দীপা চল, শিগগিরই চল, চল। আমি কৃতজ্ঞ মিস্টার মল্লিক, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বুঝতে পারিনি মিস্টার A.K. চ্যাটার্জি আমার জীবনটাকে ধ্বংস করে দেবে চক্রান্ত করে। বাড়িতে কারো সারা শব্দ পাচ্ছি না। দীপা নিশ্চয়ই ভেতরে আছে, দরজা খোলা রেখে নিশ্চয়ই বাইরে যাবে না। আপনি একবার ভেতরে গিয়ে দেখুন না। হ্যাঁ, কিন্তু আপনি অযথাই সংকোচ করছেন। স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়েই থাকে। আপনি গিয়ে দেখুন না, আমার দৃঢ় বিশ্বাস ভেতরে কেউ নেই। আচ্ছা, কি সুভাষ তুমি? আমি এসেছি আমি দীপাকে নিয়ে যেতে। ও, দীপাকে নিয়ে যেতে?
তাহলে তোমার সুমতি হয়েছে বাবা। আমি তো তোমাকে বলেছি বাবা, আমার দীপা ফুলের মতো নিষ্পা। আপনি আপনি ওকে একটু ডেকে দেন। ঠিক আছে, আমি ডাকছি। দীপা, দীপা। ইনি বোধহয় আপনার শ্বশুর মশাই, তাই না? হ্যাঁ। তবে সুবীরকে? সুবীর ওনার একমাত্র ছেলে। না বাবা, হ্যাঁ, দীপা তো বাড়িতে নেই। তাহলে বাড়িতে নেই? আমি যখন টিউশনি করতে গিয়েছিলাম দীপা বাড়িতে ছিল, কিন্তু গেল কোথায়? এই অনিলাভ এসেছিল। অনিলাভ চ্যাটার্জি? মিস্টার মল্লিক, আমার দৃঢ় বিশ্বাস ওই অনিলাভ চ্যাটার্জি। ইয়েস, আমারও বিশ্বাস তাই। আপনি চলুন আমার সঙ্গে, আমরা থানায় যাব। থানা থেকে পুলিশ নিয়ে যাবো ওই অনিলাভর বাড়ি। দেরি হলে দীপা দেবীর বিপদ হতে পারে। চলুন সে। হ্যাঁ চল। ঠিক আছে, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে আমার মেয়েকে উদ্ধার করতে। চাপকে পিঠে চামড়া তুলে নেব রে সোয়া। আমার 40 লক্ষ টাকার মাল তোরা ছেড়ে দিয়ে চলে এসেছিস। আপনি কেন গালাগালি দিচ্ছেন হুজুর? ধরা পড়লে আমাদের জেল হয়ে যেত। চাপকে পিঠে চামড়া তুলে নেব। আবার মুখে মুখে কথা। বীরুকা পুরুষের দল। এতদিনে তোদের আমি টাকা দিয়ে পুষলাম কিসের জন্য? বাবু, কিছু টাকা না দিলে? টাকা মেরে জুতোয় মুখ ভেঙে দেবো রে সোয়া। আমার এই 40 লক্ষ টাকা তোদেরকেই দিতে হবে। হ্যাঁ, তোদের সঙ্গে যে হিন্দুস্তানিটা ছিল সে কোথায়? ওই হারামজাদাটাকে তোরা আমার সামনে নিয়ে আসবি, নইলে তোদের আমি এমন শিক্ষা দেব যেটা তোরা জীবনেও ভুলতে পারবি না। ওকে নিয়ে আমার সঙ্গে দেখা করাবি, নইলে তোদের আমি চাপকে পিঠে চাপ বাদশাহ বল। বড্ড তেল হয়েছে এই শালা বাবুটার। টাকার গরমে শালা বাদির বাচ্চা ধরাকে সরাগ জ্ঞান করছে না। ওর দর্প আমি চূর্ণ করে দেব। বাদশা গুন্ডাকে চেনে না। ওর খুনে যদি আমি দরিয়া না বইয়ে দিয়েছি, আমি ইসলামের বাচ্চাই না। চল আমার সাথে আয়। এখন চলো। তুমি আবার কোথায় নিয়ে এলে দাদা? যেখানেই হোক, তুই তো আমার সঙ্গে এসেছিস। আমি তো তোর কোনো ক্ষতি করতে পারি না, বল। ওই অনিলাভ, ওই লম্পটের নাম তুমি আমার কাছে উচ্চারণ করবে না দাদা। অনিলাভ যদি আমাকে অনেক কিছু পাইয়ে দেয়, তাতে তোর? চুপ করো। মিথ্যে কথা বলে তুমি আমাকে এখানে টেনে এলে। একটা লম্পটের হাতে তুলে দিতে চাইছো কি? তুমি অমানুষ। আমার ভাবতে অবাক লাগে, তুমি আমার মায়ের পেটের বড় ভাই। আমার কথা শোন দীপা, বিশ্বাস কর, আমি তোর মঙ্গল চাই। বলতে পারিস সঠতা করে তোকে এখানে নিয়ে এসেছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না রে। দাদা, আসল ঘটনা বললে তুই তো এখানে আসতিস না, বল। ভাবতে আমার ঘৃণা করে, আমরা একই গর্ভে মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলাম। পুরুষের দাসী বৃত্তি করার জন্য তুই জন্মেছিস। সুখ শান্তি তোর কপালে নেই। অদৃষ্টে যদি লেখা থাকে, কেউ তা ঘটাতে পারবে না। তুমি কি বলছো দাদা? চুপ কর। তুমি তাহলে রাজি করিয়েছ নিশ্চয় শুনে। আমি অনেক করে বোঝালাম, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না।
আছে, আমি ওকে বোঝাতে পারি কি না আমি দেখছি। তুমি ওই সদর গেটে গিয়ে পাহারা দাও, তোমার ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। ঠিক আছে, আসছি। আমি এখনো তোমায় অনুরোধ করছি দীপা, স্বেচ্ছায় তুমি আমার কাছে ধরা দাও। কালই আমি তোমাকে নিয়ে বিদেশে চলে যাব। কি হলো, চুপ করে আছো যে? তুমি যাবে আমার সঙ্গে। মায়ের গর্ভে তুমি জন্মাওনি, জন্মেছিলে একটা কুকুরের পেটে। তাই তোমার শরীরে বলছি কুকুরের রক্ত, তাই ভালোভাবে কথা বলতে তুমি জানো না। জানো আমি জানো, তবে এই জানোয়ারের চরিত্র যখন তুই আমার খাঁচায় এসেছিস, আমি তোকে এই খাঁচার মধ্যে বন্দি করবো তোর যৌবনে। दे दे प्यार दे, प्यार दे, दे प्यार दे। যৌবনের মৌবন হলো আজ কাঁটা, মেনে নিয়ে তোমাদের সব আর্জি শেষ হয়ে গেল। অনিলাভ চ্যাটার্জি আমি হুজুর, আমি খুন করেছি। জানোয়ারটা আমার বইনের ইজ্জত লুট করতে যাচ্ছে, তাই কুত্তার বাচ্চাকে আমি জাহান্নামে পাঠিয়েছি। খুন না করে তুমি তো পুলিশকে খবর দিতে পারতে, তাই বলে তুমি খুন করবে? আইনা তো জানি, আমি জানি মানুষের বিচারে আমার ফাঁসি হবে, কিন্তু খোদার কাছে তো আমি বেকসুর। সরি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। প্রদীপ বাবু, আপনাকে হাত করা পড়ান। হাত করা লাগবে না হুজুর, আমি নিজেই চলে যাচ্ছি। সুবীর বাবু, আপনার বন্ধুকে তুলুন, গাড়িতে নিয়ে তুলবেন। জানোয়ারটা আমাকে একদিন বলেছিল আমার নাকি শয়তানের চোখ। আজকে দেখ নিজের চোখেরই বোধ পড়ছে না। সুভাষবাবু, দীপা দেবীকে নিয়ে আপনি বাড়িতে চলে যান। আমরা আপনার বাবাকে অ্যারেস্ট করেছি বমাল আফিম সহ। উনি যদি নির্দোষ প্রমাণিত হয়, আদালত থেকে নিশ্চয়ই ছাড়া পাবেন। দীপা, তুমি আমায় ক্ষমা করো দীপা, আমি অন্যায় করেছি। আমি একদিনের জন্য তোমাকে আমি ভুলতে পারিনি দীপা, তুমি বিশ্বাস করো। আমি প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। তুমি আমার জীবন সাথী, এ মোর তোমার আমার মাঝে বাজে তুমি আমার জীবন সাথী, এ মোর তোমার আমার মাঝে বাজে তুমি আমার জীবন
ভালোভাবেই জানি অমানুষের মতো তোমার শয়তানি চোখ নয়, তুমি চক্রান্তের শিকার হয়েছিলে। তাই তো আজও আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসবো। তাই আজ আমি সমাজ ছিন্ন করেছি,